আচ্ছা, সিএসএস নিয়ে কাজ করতে গেলে আমাদের হচ্ছে জানতে হবে প্রথমে সিএসএস কিভাবে কিভাবে আমরা লিখতে পারি। সিএসএস আমরা তিন ভাবে লিখতে পারি, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এটার জন্য তাহলে বেস নাম্বার কত? আপনারা 2 নম্বর বেস নাকি? তাহলে আমরা প্রজেক্টের জন্য ফোল্ডার করে ফেলি বেস 2। আচ্ছা, এখন আমরা একটা ফাইল তৈরি করলাম। আমাদের এটা কত নাম্বার ক্লাস? ক্লাস 4 না 5? 5 নাম্বার। আচ্ছা, যেটা হচ্ছে আমরা ছুটি দিয়েছিলাম ওইটা বাদ, ওটা হিসাবে আসবে না, ঠিক আছে? 5 নাম্বার ক্লাস, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা HTML ফাইল তৈরি করে নিচ্ছি, ইনডেক্স, তবে আমরা দিলাম হচ্ছে ইনলাইন। আচ্ছা, এখন দেখবো আমরা ইনলাইন সিএসএস এ আমরা কিভাবে সিএসএস লিখবো। তো আমরা সচরাচর আগে যেরকম VS কোডে আমাদের ফাইলটা ওপেন করে কাজ করতাম, এখনো এইভাবে কাজ করছি। তো HTML HTML5 এর যে টেমপ্লেটটা নিয়ে আসলাম, আর এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ইনলাইন সিএসএস। এখন আমরা বডিতে কিছু টেক্সট দিয়ে দিই, যেমন H1 আমরা দিলাম হচ্ছে লরেন্টেন। আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি যাতে করে আমরা সহজে এটার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। H2 আমরা দিলাম হচ্ছে লরেন্ট5। আমরা কিছু টেক্সট দিয়ে দিই, তারপরে হচ্ছে এখানে কি দিতে পারি, প্যারাগ্রাফ টেক্সট দিয়ে দিই। আচ্ছা, আমরা কিছু টেক্সট নিয়ে নিলাম যাতে করে এটাতে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ সিএসএস মানে কি তো জানি, ক্যাসকেডিং স্টাইল শীট, এগুলো অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে আমাদের ফোল্ডারে গিয়ে দেখি আমাদের যে ফাইলটা রান করি, তাহলে আমাদের ফাইলটা কিরকম আসছে। যে আমাদের ভিউটা এরকম আসছে, ঠিক আছে? জাস্ট একটা টেক্সট আছে। এখন আমরা চাচ্ছি এই টেক্সট গুলাকে কালার করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিব, পাশাপাশি আরো কিছু করব, সিএসএস অ্যাপ্লাই করব, সিম্পল কিছু সিএসএস। তো ইনলাইন সিএসএস লেখার পদ্ধতি হচ্ছে ইনলাইন মানে হচ্ছে ট্যাগের ভিতরে আপনার সিএসএস লেখা, ঠিক আছে? তাহলে আপনারা ট্যাগের ভিতরে কিভাবে সিএসএস লিখবেন, এই যে H1 যে ট্যাগটা আছে অথবা যেই ট্যাগটা থাকুক, সেটার যে স্টার্টিং যে ট্যাগটা আছে সেই ট্যাগটার নামের পরে, যেমন H1 ট্যাগের নাম, এই নামের পরে একটা স্পেস দিতে হবে। যেখানে একটা স্পেস দিলাম, ঠিক আছে? এখানে আমরা লিখবো একটা অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউটটা লিখে এবার আমরা এটাকে কালার দেব। দেখেন আমরা আমরা তো আগে জানছি যে এটা একটা অ্যাট্রিবিউট, তাই না? ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের ভিতরে তার ভ্যালু। এবার সিএসএস এর ক্ষেত্রে একই সিস্টেমে কিছু জিনিস আছে, যেমন আমরা কালার দেব, আমরা এখানে কালার লিখলাম, ঠিক আছে? কালার লেখার পরে হচ্ছে একটা কুলন দিব, কুলন দিয়ে লিখলাম হচ্ছে রেড। অর্থাৎ কালার রেড মানে হচ্ছে, কালার মানে হচ্ছে টেক্সটের কালার। আমাদের এখানে যে টেক্সটটা ডিসপ্লে হবে সেই টেক্সটটার ডিসপ্লের কালার হবে রেড। এখন দেখেন সিএসএস এর ক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন এটাকে বলা হচ্ছে প্রপার্টি, কালার নাম প্রপার্টি, আর কুলন দিয়ে তারপরে হচ্ছে তার ভ্যালু দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এবার চলে গেলাম হচ্ছে আমাদের স্ক্রিনে, আমরা এই প্রথম লাইনের মধ্যে দিছিলাম না? তাহলে এটাকে রিলোড দেই, কালারটা কি রেড আসছে কিনা? রেড হয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখি আরেকটু দিই ব্যাকগ্রাউন্ড কালার, ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তাইলে এই প্রপার্টি থেকে আরেকটা প্রপার্টি দিতে হবে, তাই না? এটাকে সেমিকোলন দিয়ে ওই প্রপার্টি থেকে আলাদা করতে হবে। দেখেন সিম্পল একটা গ্রামার আছে, লজিক আছে, এটা বুঝতে হবে আপনাকে। যেমন কালার প্রথমে প্রপার্টি দিলাম, তারপর হচ্ছে কুলন, তারপরে তার ভ্যালু, রেড দেই, গ্রিন দেই, যাই দেই না কেন, এটা হচ্ছে তার ভ্যালু। এখন হচ্ছে সেমিকোলন দিয়ে ওই প্রপার্টির যে প্রপার্টি এবং ভ্যালুটাকে আলাদা করে আবার লিখবো আমরা। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ পেছনের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক। আমরা অন্য একটা কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাক লিখে দিলাম। এই কালারটা বিএস কোডে অটোমেটিক আসে, অন্য কোনো এডিটর এটা দেখাবে না, ঠিক আছে? বা কিছু এডিটর দেখাবে, কিছু এডিটর দেখাবে না। দেখেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, ব্ল্যাক। ইনলাইন অর্থাৎ ওই লাইনের মধ্যেই আমরা কোড লিখলাম, ঠিক আছে? সিএসএস এর।
আচ্ছা, এখানে আর এক্সট্রা কিছু লিখছি না। তো দেখেন এটাতে আসছি, আবার আমরা এটাতে আসার পরে আমরা চাচ্ছি যে সেম এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক এবং কালার দিব রেড, ঠিক আছে? সেম জিনিসটাই আমরা ধরেন এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? H2 তে সেম জিনিসটাই অ্যাপ্লাই করলাম। তাহলে কি সেম জিনিসটা হবে কিনা? হবে, ঠিক আছে, হয়ে গেছে, সমস্যা নেই। দেখেন আমি জাস্ট পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি, আপনারা বোঝার জন্য এটা করছি, পরে ডিজাইন করে আমরা সুন্দর করে। তো আমরা পি প্যারাগ্রাফ থেকে চলে গেলাম। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আর কালারটা হচ্ছে আমরা একটু আহ ইয়েলো দিয়ে দিই, ঠিক আছে? আমরা কালারটা চেঞ্জ করে দিলাম একটু ইয়েলো। এটা আসছে, তাই না? আচ্ছা, এবার দেখেন আমরা যে কোডটা লিখলাম সেটা কোন জায়গায় লিখলাম, সেটা এখানে লিখলাম। এটাকে H1 করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। H1। আচ্ছা, এবার দেখেন আমাদের যে কোডটা লিখলাম সেটা হচ্ছে সরাসরি ট্যাগের মধ্যে লিখছি, তাই না? একটা ট্যাগের মধ্যে যে সিএসএস গুলো লিখছি সেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা এই জিনিসটাকেই ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, এই ফাইলটাকে ডুপ্লিকেট করে একটা ফাইল করে নেই, নাম দিলাম, এটা যেহেতু প্র্যাকটিসের জন্য রেখে দিব আমি, ঠিক আছে? আমি প্র্যাকটিসের জন্য রেখে দিলাম, দিয়ে লিখলাম হচ্ছে ইন্টারনাল সিএসএস এইচটিএমএল নামে আরেকটা ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে আমি ব্রাউজারে ওপেন করে নিই। ব্রাউজারে ওপেন করে আচ্ছা, এবার দেখেন সেম আগের জিনিসটাই আমরা এখন একটু চেঞ্জ করব, ঠিক আছে? এটা হচ্ছে ইনলাইন সিএসএস আছে, এটাকে ইন্টারনাল সিএসএস এ আমরা পরিবর্তন করব। তাইলে ইন্টারনাল সিএসএস এ পরিবর্তন করার জন্য আমাদের কি করতে হবে? এই যে হেড ট্যাগ আছে না, হেড ট্যাগটার ভিতরে আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল এটা ট্যাগ, ঠিক আছে? এই স্টাইল ট্যাগের ভিতরে আমাকে বলতে হবে প্রথমে, এখন তো আর সরাসরি ইনলাইন ওটা ট্যাগের মধ্যে দিচ্ছি না, এখন আমরা চাইলে ট্যাগের নাম ধরে ডাকতে পারি, যেমন H1 ট্যাগ, অথবা H1 এর কিভাবে আরেকটা নাম দিতে পারি আমরা, রূপান্তর নেম, সেটাও আমরা দেখবো। আমরা হচ্ছে H1 ট্যাগ, অর্থাৎ বললাম যে H1 এই পেজের মধ্যে যতগুলো H1 ট্যাগ আছে সবগুলাকে আমার সিএসএস দিব। এবার একটা কার্লি ব্রেসেস দিব, এটাকে বলে কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্রেস শুরু এবং শেষ, ঠিক আছে? আমরা একটা কার্লি ব্রেসেস দিব, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে কালার, যেমন সবগুলো H1 কে কালার দিব রেড। আচ্ছা, আমরা এক কাজ করি, তার আগে আমাদের স্টাইলগুলো কেটে দিই, এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে? H1 এর স্টাইলগুলো কেটে দিচ্ছি, এটা স্টাইল কেটে দিচ্ছি। আমরা একটু রিলোড দিয়ে দেখি, আমাদের স্টাইল নাই, ঠিক আছে? এখন আমরা এখানে লিখবো, আগে তো দুইটা ট্যাগের জন্য দুইটা ট্যাগই লিখছিলাম না, এখন বলছি যে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেখেন আমাদের কি হচ্ছে, এই যে কালি পেসের ভিতরে প্রথমে কালার প্রপার্টিটা দিছি, তারপরে কোলন দিছি, তারপরে হচ্ছে ভ্যালু, তারপরে সেমিকোলন দিয়ে ওটা থেকে আলাদা করা হয়েছে, ঠিক আছে? সেম একই জিনিস, ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টি, তারপরে হচ্ছে কোলন দিছি, তারপরে হচ্ছে দিছি তার ভ্যালুটা, তারপরে সেমিকোলন দিয়ে আলাদা করা হয়েছে। তাহলে আমরা এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখন তার কোনো H1 এর ভিতরে আমি দুইটা H1 খালি আছে, ঠিক আছে? সিএসএস দেই নাই, তাইলে ইনলাইন সিএসএস দেই নাই, তাইলে দেখেন এবার দুইটাতেই কিন্তু আমার একই ডিজাইন হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ বলছি যে এই H1 মানে হচ্ছে এই পেজের মধ্যে যতগুলো H1 ট্যাগ আছে সবগুলাতে একই ধরনের কালার হয়, তাহলে আমার ফুড লেখা কমলো, তাই না? ফুড লেখা কমছে না? ফুড লেখা কমছে, আমাদের সিএসএস লেখাটা অনেকখানি কমে গেছে। তাইলে এবার আমরা পি প্যারাগ্রাফ ট্যাগটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে লিখতে পারি, তাই না? আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে লিখতে পারি, পি। ওকে, প্যারাগ্রাফ ট্যাগটাকে এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এবার যদি রিলোড দিই, দেন একই জিনিস, কোনো পরিবর্তন নাই। এবার এখানে আরেকটা প্যারাগ্রাফ আসলে কিন্তু সেম ডিজাইন চলে আসবে। দেখেন এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ দিই আমি, তাইলেও কিন্তু আমাদের কি হচ্ছে, সেম ডিজাইন, কোনো পরিবর্তন নাই। তো এই জিনিসগুলোকে আমরা সিএসএস সিলেক্টর দিয়েও আমরা করতে পারি। সিএসএস সিলেক্টর আছে দুইটা, একটা হচ্ছে ক্লাস এবং একটা আইডি। এই দুইটা সিলেক্টর দিয়েও আমরা কাজ করতে পারি, এটা পরে করবো। আপাতত আপনারা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করার পরে হচ্ছে আমরা আবারও ইন্টারনাল সিএসএস এর মধ্যে সিএসএস সিলেক্টর ব্যবহার করে কিভাবে আমরা কোড লিখবো এটা দেখবো। তারপরে ওই জিনিসটাই এক্সটার্নাল সিএসএস এ ব্যবহার করবো, শুধু একটা আলাদা ফাইল হবে,
ডট সিএসএস, ঠিক আছে, আর কিছু না। তাহলে এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করে নেন। এটা পুশ করে আমরা এই যে জিনিসগুলোতে আমরা কালার দিলাম, যেমন সরাসরি H1 দিয়ে কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার ফলে কি হয়েছে, যতগুলো H1 থাকবে এই পেজের মধ্যে সবগুলো H1 এর উপরে একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, কিছু H1 থাকবে এক ডিজাইনে বা কিছু ডিপ থাকবে এক ডিজাইনে, কিন্তু কিছু ডিপ অন্য ডিজাইনে, আরেকটা ডিপ আরেক ডিজাইনে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে চিহ্নিত করব? সরাসরি H1 দিয়ে চিহ্নিত করব না, আমরা করব হচ্ছে কোন একটা সিলেক্টর দিয়ে দেব, নাম দিয়ে ওটা একটা আলাদা নাম বসে দিতে পারি। নামটা কি দিয়ে দেওয়া হয় ওইটাকে বলা হয় সিএসএস সিলেক্টর। যেমন এই H1 এর আমরা একটা নাম দিতে পারি, যেমন আমরা এখানে ক্লাস দিলাম, আমরা দিলাম হচ্ছে বিগ টাইটেল। আচ্ছা, এখানে যে একটা নাম দিছি অর্থাৎ অ্যাট্রিবিউট দিছি ক্লাস, এই ক্লাস অ্যাট্রিবিউটটার একটা ভ্যালু দিলাম আমি। এখানে আপনি যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন, শুধু হচ্ছে শুধু হচ্ছে এখানে আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে। যেমন বিগ টাইটেল আমি লিখছি, এখানে আন্ডারস্কোর দিতে পারেন, ড্যাশ দিতে পারেন, এখানে নাম্বার ইউজ করতে পারেন। বাট এখানে স্পেস দিলে এটা হয়ে যাবে দুইটা, ঠিক আছে। এখানে স্পেস দিলে বিগ ওয়ান একটা হচ্ছে টাইটেল আর একটা। তাইলে আমাদের কি করতে হবে, আমরা যদি একটা নাম দেই তাহলে আমরা লিখবো হচ্ছে সাপোজ বিগ টাইটেল। অনেকে এরকম লেখে, আবার অনেকে হচ্ছে ড্যাশ দিয়ে লেখে, এটা হচ্ছে যার যার পছন্দ। আমার পছন্দ হচ্ছে আন্ডারস্কোর দিয়ে লিখি, আমি এরকম আন্ডারস্কোর দিয়ে ওয়ার্ড গুলো আলাদা করি, ঠিক আছে। তাহলে আমি এভাবে লিখলাম হচ্ছে বিগ টাইটেল। বিগ টাইটেল লিখে আমরা H1 এর না, না। আচ্ছা, আমরা তাহলে ছিলাম হচ্ছে, এবার আমরা একটা নাম দিব, ঠিক আছে। এই যে ক্লাস, দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, ক্লাস দিব আমরা, ক্লাসের নাম দিলাম হচ্ছে বিগ টাইটেল। আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, তবে ক্লাসটা এমন ভাবে দিবেন যেন আপনারা এই যে ট্যাগটা ইউজ করছেন ওই ট্যাগটা রিলেটেড নাম যেন হয়, ঠিক আছে। রিলেটেড মানে হচ্ছে মানে এই ট্যাগটাতে কি কাজ হচ্ছে ওই কাজ অনুসারে যদি নামটা দেন তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা H1 এর পরিবর্তে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে বিগ টাইটেল। তাহলে এবার যদি আমরা H1 এর জায়গায় আমরা বিগ টাইটেল নাম দিলাম আর সাথে সামনে একটা ডট দিলাম। ডট মানে হচ্ছে এটা একটা ক্লাস, বলছে যে যেখানে ট্যাগ থাকবে কোনো সমস্যা নাই, যে জায়গায় এই ক্লাসটা আছে ওইটার উপরে অ্যাপ্লাই হবে। ডট মানে এটা। আর দেখেন আমি যখন সরাসরি ট্যাগের নাম দিচ্ছি কোনো ডট দেই নাই, মানে ট্যাগের নামের সামনে কোনো ডট হয় না। আচ্ছা, এবার আমরা যদি রিলোড দেই তাহলে দেখেন এটাতে ক্লাসটা দিছিলাম বিদায় এটাতে কি হয়েছে, আমাদের স্টাইলটা হয়েছে, কিন্তু এটাতে ক্লাস দেই নাই বিদায় এটাতে স্টাইল হয় না। আর এটা তো সরাসরি ট্যাগ ধরে আমরা ক্লাস করছি, ঠিক আছে, আমরা কাজ করছি। তাহলে আমরা বুঝলাম কি, আমরা বুঝলাম নাম ধরেও কাজ করতে পারি। এবার দেখেন আমরা যদি চাই যে এই ক্লাসটা এখানে দিয়ে দিতে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের প্রয়োজন একই ডিজাইন ওই জায়গায় আমরা ওই ক্লাসটা বসাই দিব, শুধু আমাদের সিএসএস টা একবার করা আছে, তাহলে ওই ডিজাইনটা হয়ে যাবে। বিষয়টা বুঝছেন তো, ক্লাস এর পার্থক্য কি? আচ্ছা, তাহলে আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের জন্য করতে পারি। আচ্ছা, এবার দেখেন আমরা চাচ্ছি যে বডির ভিতরে আমরা দেখেন এখানে আমরা আরেকটা ট্যাগ নেই, এখানে আমরা ডিপ দিলাম, একটা ডিপ দিয়ে আমরা বললাম যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমরা চাচ্ছি যে এইটা আমরা এখানে ক্লাস দিলাম কন্টেন্ট। দেখেন একটু ভালোভাবে জিনিসটা ফলো করবেন, আমি একটু ভিন্নভাবে একই জিনিস লিখতেছি, ঠিক আছে, ভিন্নভাবে একই জিনিস লিখতেছি। দেখেন আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা এখন দিব না, এখন হচ্ছে আমরা বললাম ডট কন্টেন্ট তারপরে প্যারাগ্রাফ, ঠিক আছে। ডট কন্টেন্ট যেখানে ক্লাসটা আছে আমি একটু নেস্টেড করে দিলাম, মানে যেখানে ডট কন্টেন্টটা আছে, যে এরিয়াটা আছে ওইটার ভিতরে আমার কি আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, ওইটাতে আমার সেম ডিজাইন হবে, বাকিটাতে হবে না। বুঝতে পারছি? তাহলে এখানে কি আছে, এই যে কন্টেন্টের ভিতরে এইটা প্যারাগ্রাফ ট্যাগ পাইছে, কিন্তু এটা তো কন্টেন্টের বাইরে। একটা ডিপ দিছি না, মানে একটা এরিয়া নির্ধারণ করে দিছি ডিপ। হ্যাঁ, ডিপ জাস্ট একটা ট্যাগ, এখানে একটা ট্যাগ, এই যে ডিপ একটা ট্যাগ, ঠিক আছে। এটা ট্যাগ দিছি জাস্ট, এটার ভিতরে আমি এটা রাখছি, আমি বলছি যে কন্টেন্ট, এটা একটা নাম দিছি।
যে কোনো ট্যাগের আপনি নাম দিতে পারবেন, সমস্যা নেই, শুধু H1P না। হ্যাঁ, ডিপ একটা ডিপ মানে হচ্ছে ডিভিশন, এটা একটা ট্যাগ, এটা নির্দিষ্ট কোনো কাজ বোঝা যায় না, একটু পরে আমরা কাজটা তার বুঝবো, ঠিক আছে, কিভাবে এটা দিয়ে কাজ করে। এটা নির্দিষ্ট এরিয়া নির্ধারণ করা যায় ডিপ দিয়ে, ঠিক আছে। যেমন আমি এখানে ডিপ লিখলাম, ডিপের ভিতরে আমরা এটা ঢুকে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ডিপের ভিতরে ঢোকানোর পরে আমরা বলছি যে এই যে কন্টেন্ট যে ক্লাসটা যেখানে পাবে ওইটার ভিতরের পি, ওইটার ভিতরের পি, আর সরাসরি পি দিলে সবগুলা পি তে অ্যাপ্লাই হইতো, ঠিক আছে, পেজের সবগুলা, কিন্তু আমি একটু নেস্টেড করে দিচ্ছি। আর এটাতে দেখেন আরেকটা পি দেই ডিপের ভিতরে, তাহলে আরেকটা পিটাও কিন্তু সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন একটা ডিপের ভিতরে মানে একটা কন্টেইনার, ডিপটা হচ্ছে একটা কন্টেইনারের মতো, একটা পাত্রের মতো, মানে 4-5টা জিনিস এক পাত্রে রাখা যায় না, এরকম ডিপটা হচ্ছে একটা পাত্রের মতো, বিভিন্ন ধরনের ট্যাগ গুলো ধারণ করে সে, ঠিক আছে। এই ডিপটা অন্যান্য ট্যাগ গুলোকে ধারণ করবে বা কন্টেন্ট ধারণ করবে। দেখেন এটা একই জিনিস আমরা দিছি, তাইলে আমরা ক্লাস ইউজ করে সিএসএস সিলেক্টর ব্যবহার করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আইডিটা একটু বুঝাই দিই। এই সেম একই জায়গায় ক্লাসের পরিবর্তে যদি আমি আইডি লিখি, যেমন বিগ টাইটেল এখানে না লিখে আমরা এখানে এভাবে লিখতে পারতাম আইডি, আমরা বিগ টাইটেল এখানে দিতে পারতাম এরকম, ঠিক আছে। এখানে আইডি বিগ টাইটেল দিতে পারতাম, এবং আইডির যে সিএসএস এটাকে আমরা দেখি আইডি ক্লাস না দিয়ে আমরা আইডি দিয়ে দিই, ঠিক আছে। একটু জিনিস ফলো করবেন, আইডি দিয়ে দিই, একই জিনিস একই জিনিস। তাইলে এবার এখানে পার্থক্য কি, এখানে পার্থক্যটা হচ্ছে ডটের পরিবর্তে এখানে আপনি হ্যাশ লিখবেন, ঠিক আছে। ডটের পরিবর্তে শুধু হ্যাশ লিখবেন। কোন জায়গায় যদি আমরা ক্লাস দিয়ে একটা সিএসএস লিখি, ঠিক আছে, আবার আইডি দিয়ে একটা সিএসএস লিখি, একই জিনিস লিখি, তাইলে আইডি যেটা লিখবো, যেমন ধরেন আমরা কালার দিলাম রেড, ক্লাসে লিখছি, আবার একই জিনিসটা আইডিতে দিলাম, আইডি দিলাম গ্রিন, তাহলে কালারটা হবে গ্রিন। তার কারণ হচ্ছে আইডিটা পাওয়ারফুল, ক্লাস হচ্ছে আইডিটা পাওয়ারফুল। তাহলে আমরা আইডিটা আমাদের পরে নিয়ে কাজ করবো। আইডিটা হচ্ছে সিএসএস এর জন্য সাধারণত ইউজ করা হয় না, আইডিটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট সিলেক্টর ইউজ করার জন্য, ঠিক আছে। আর সিএসএস এর জন্য বেশিরভাগ সময় ক্লাস ইউজ করা হয়। তো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তখন এটা একটা নির্দিষ্ট আইডি হবে। আইডি হয় একটা ট্যাগের জন্য, অর্থাৎ পুরো পেজে একটা আইডি হবে। এই আইডি একটা ট্যাগে ইউজ করলে আর কোথাও ইউজ করা যাবে না, ঠিক আছে। এবং একটা ট্যাগের একটাই আইডি হবে, দুইটা লিখতে পারবো না। কিন্তু সিএসএস আমরা বিভিন্ন জায়গায় একই ক্লাস ইউজ করতে পারি, আবার একই ট্যাগের ভিতরে কয়েকটা ক্লাস ইউজ করতে পারি, 4-5টা ক্লাস আমরা ইউজ করতে পারি। যেমন আমি সিম্পল এক্সাম্পল দেখাই আপনাদের। সিম্পল আমি যদি এটা ছেড়ে আমার এই পেজটাতে চলে যাই, দেখেন এখানে আমি কাজ করতেছি, লাইভ প্রজেক্টে আমি কাজ করতেছি। তাহলে এখানে কল MD12 এটা একটা ক্লাস, MT5 এটা একটা ক্লাস, ঠিক আছে। একই ট্যাগের ভিতরে দেখেন কতগুলো ক্লাস আমরা ইউজ করছি, ঠিক আছে। দেখেন নিচের ট্যাগের ভিতরে কতগুলো ক্লাস আছে, তাই না। এই সমস্ত ক্লাস কেন, ধরেন এমডি এটার জন্য হচ্ছে গ্রিডিং সিস্টেম কিছু কোড লেখা হয়েছে, যাতে করে বিভিন্ন জায়গায় এটা ইউজ করা যায়। এটাতে MT5 মানে টপ, উপরে থেকে মার্জিন টপ পাবে 5, তো এই 5টা বিভিন্ন জায়গায় আমরা একই মার্জিন টপ 5 ইউজ করি। এজন্য হচ্ছে একই ক্লাসগুলোকে আলাদা আলাদা করে সুন্দরভাবে এখানে সাজায় ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো যে কিভাবে একাধিক ক্লাস লিখে সুন্দরভাবে একটা পেজকে সাজানো যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম মোটামুটি ক্লাস কি, ক্লাসের ব্যবহারটা কিরকম। আমরা ট্যাগের পরিবর্তে আমরা ক্লাস ইউজ করে ক্লাসে সিএসএস দিতে পারি, এবং ওই একই ক্লাস বিভিন্ন ট্যাগের ভিতরে দিলে একই ধরনের সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা বিগ টাইটেল থেকে যদি আমরা একটু এখানে কন্টেন্টের মধ্যে না দিয়ে আমরা সরাসরি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা অ্যাপ্লাই করি, দেন আমরা প্যারাগ্রাফ ট্যাগেও অ্যাপ্লাই করছি, আবার কি H1 ট্যাগেও অ্যাপ্লাই করছি, তাই না। দেখি আমরা আমাদের পার্থক্যটা কি আসে। আমরা একটু রিলোড দিই, দেখেন। আচ্ছা, পার্থক্যটা তেমন পাওয়া যাচ্ছে না, তার কারণটা কি আমরা আচ্ছা এখানে আচ্ছা এখানে না, এখানে হচ্ছে আমরা নেস্টেড করে দিছি বিধায় এটা পাচ্ছেন, আমরা নিচের প্যারাগ্রাফটা দিয়ে ইউজ করব, এটাতে না। নেস্টেড করে দিলে নেস্টেডটা পাওয়ারফুল হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে নেস্টেড করে দেওয়া আছে, তাই জন্য এটা ওভাররাইট হয় নাই। এটাতে পেয়ে গেছে সেম H1 এর যে আমাদের স্টাইল ছিল, এই প্যারাগ্রাফেও কিন্তু সেম স্টাইল পেয়ে গেছে, কালার রেড, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ঠিক আছে। একই জিনিস কি হয়ে গেছে, সবগুলোতে পেয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস মোটামুটি ব্যবহার জানলাম। এখন হচ্ছে দেখেন এই যে সিএসএস গুলো আমরা লিখলাম, এই সিএসএস গুলোকে আমরা কি করতে পারি, আলাদা একটা ফাইলে লিখতে পারি। এখন আমরা প্রথমে ইনলাইন সরাসরি ট্যাগের মধ্যে লিখছিলাম, তারপরে আমরা হেড ট্যাগের ভিতরে লিখছি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন দেখেন আমরা যত কোড গুলো লিখতেছি, ঠিক আছে, পেজটা বড় হচ্ছে না,
বড় হচ্ছে অনেকগুলো বড় হয়ে যাচ্ছে। এখন সিএসএস এর এখানে হাজার হাজার লাইনের সিএসএস হবে, যেহেতু এখানে অনেকগুলো বেশি কোড একসাথে সিএসএস এবং একসাথে যদি এইচটিএমএল ট্যাগ রাখা হয় তাহলে কি হবে, তাহলে পেজটা হিজিবিজি হয়ে যাবে, পেজটা অনেক বড় হয়ে যাবে, রিড করতে সমস্যা হবে। এজন্য আমাদের কাজ কি, আমাদের একটা সুবিধা আছে এখানে, আমরা একটা এক্সটার্নাল ফাইলে একটা সিএসএস নিয়ে যেতে পারি। এই যে সিএসএস গুলো আছে সেটা হচ্ছে একটা আলাদা ফাইলে নিয়ে যেতে পারি। এখানে আমরা এটা কাট করে নিয়ে এটা কেটে দিলাম, ঠিক আছে। দেখেন সিম্পল জিনিস, বেশি কিছু জিনিস না, সিম্পল জিনিস। আমরা এখানে কাট করে নিয়ে গিয়ে আমরা এখানে একটা সিএসএস ফাইল তৈরি করে নেব, নিউ টেক্সট সিএসএস। একটা সিএসএস ফাইল তৈরি করে নিয়েছি, সিম্পল। সিএসএস ফাইলটা হচ্ছে ডট সিএসএস এক্সটেনশন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা বিএস কোড ওপেন করে নিলাম, ওপেন করে হচ্ছে আমরা কোডগুলোকে এখানে দিয়ে দিলাম। তাহলে কি আমাদের পেজটা পাবে, সিএসএসটা পাবে। আচ্ছা, এটা আমরা সেভ করে দিই, সিএসএস পাইলো না, তাই না? আচ্ছা, তাইলে আমরা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে হেডিং এর মধ্যে লিংক করে দিতে হবে সিএসএস, অর্থাৎ সিএসএসটা যে পাবে কোন ফাইল থেকে পাবে এটাকে লিংক করে দিতে হবে। তাহলে এখানে লিখতে হবে লিংক। আচ্ছা, লিংক লিখে কোন সিএসএস যদি দেন অটোমেটিক পেয়ে যাবে, অথবা আপনারা হচ্ছে লিংক লেখেন, লিংক লিখে যে রিলেশন স্টাইল শীট অটোমেটিক চলে আসছে, অর্থাৎ এই যে লিংকটা হবে লিংকটার সাথে রিলেশন কি, স্টাইল শীট, ঠিক আছে। আচ্ছা, এখানে এইচরেফ ফাইল, ওই যে ফাইলটা আছে না, ফাইলটার পাথটা বলতে হবে, যে ফাইলটা কোথায় আছে এখানে দেখাই দিতে হবে। আমরা বলবো যে সরাসরি আমার এই ফাইলটা যে ডিরেক্টরিতে আছে ওই ডিরেক্টরিতে style.css নামে ওই ফাইলটা আছে। তাইলে এবার আমাদের সিএসএসটা ওইখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এখন সিএসএসটা পেয়ে গেছে না। আচ্ছা, সিএসএস ফাইলে কি লিখলাম, শুধু কোড গুলো লিখলাম সিএসএস এর, আর এক্সট্রা সিএসএস এর ট্যাগ আমরা লিখতে হবে না, সরাসরি কি করতে হবে, ওই সিএসএসটা লেখা শুরু করে দিতে হবে। তাইলে হয়ে গেল আমাদের এক্সটার্নাল সিএসএস। আমরা বেশিরভাগ সময় প্রজেক্ট বেস যখন কাজ করব এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে কাজ করব। যেমন এই একটা ফাইলে থাকবে সব সিএসএস গুলা, একটা ফাইলে থাকবে অথবা একাধিক ফাইলে থাকবে আমাদের হচ্ছে সব ইগুলা এইচটিএমএল গুলা। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর আলাদা ফাইলে লিখলে কি হয়, এক্সটার্নাল সিএসএস। তাহলে এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেন। তারপর হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাব, আমরা ডিপ শিখবো, ডিপ দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটা ফ্ল্যাগ তৈরি করবো ডিপ দিয়ে। আমরা হচ্ছে এখন ডিভিশনে কিভাবে কাজ করবো, ইন্টারনাল সিএসএস এর মধ্যেই যে ফাইলটা আছে ওটার মধ্যেই আমরা কাজ করি। ডিপ আমরা ইউজ করবো, বিভিন্ন ধরনের ডিপ ইউজ করে কিভাবে কাজ করবো। দেখেন, একটা জাতীয় পতাকা আমরা তৈরি করব, ঠিক আছে। সিম্পলি একটা জাতীয় পতাকা তৈরি করব। তো আমি জানি না জাতীয় পতাকার মেজারমেন্ট কি, আমি একটা আইডি করে একটা মেজারমেন্ট দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা এখানে একটা ডিপ নিব, ডিপ আমরা ডিপ দিলাম, লিখলাম এটার একটা ক্লাস লিখবো, আমরা দিলাম ফ্ল্যাগ এরিয়া, আমরা একটা নাম দিলাম, দেখছেন রিলেটেড নাম দিছি। তারপরে এটার ভিতরে একটা ডিপ দিব, ঠিক আছে। আমরা ডিপ দিলাম ডিভিশন, ঠিক আছে। ডিপ আমরা একটা ক্লাসের নাম দেব, ক্লাস দিব হচ্ছে ফ্ল্যাগ রেড সার্কেল। কারণ হচ্ছে ফ্ল্যাগের সবুজ এরিয়ার ভিতরে রেড বক্সটা থাকবে না, যে রেড সার্কেলটা, তাহলে দিয়ে দিলাম। এখন দেখেন কোনো ইফেক্ট আপনার হচ্ছে ডিপের কোনো ইফেক্ট ইনস্ট্যান্টলি আপনার ওয়েবসাইটে পাবেন না। আপনার যে পেজটা আছে সরাসরি সাথে সাথে কোনো ইফেক্ট পাবেন না, এখানে কোনো ইফেক্ট নাই, ওই ডিপটার কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ফ্ল্যাগ এরিয়া আর হচ্ছে আমাদের যে ইটা রেড সার্কেলটা, ওইটাকে আমরা সিএসএস এ নিব, ঠিক আছে। ওইটাকে সিএসএস নেব। তো আগের সিএসএসটা আগের জায়গায় থাক, এটা আমি চেঞ্জ করছি না। এখানে হচ্ছে আমরা একটা কমেন্ট দিব। সিএসএস এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমেন্ট। তো কমেন্টটা হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটার মাঝখানে যা লিখবো, এসটিএমএল আমরা একভাবে কমেন্ট করছিলাম না, এখানে অন্যভাবে কমেন্ট। আমরা নিলাম হচ্ছে ফ্ল্যাগ স্টাইল লিখে আমরা লিখলাম যে ফ্ল্যাগের স্টাইল এখানে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে যেন বুঝতে পারি, আমরা এখানে ডট দিলাম ফ্ল্যাগ এরিয়া, একটা ক্লাস, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা ক্লাস আছে, একটা ক্লাস কি, ফ্ল্যাগ রেড সার্কেল, তাই না। আমরা এখানে দিলাম হচ্ছে ফ্ল্যাগের রেড সার্কেলটা, এই দুটোতে আমরা ডিজাইন করব। তো প্রথমত হচ্ছে ফ্ল্যাগ এরিয়া যেটা আছে এটাকে একটা নির্দিষ্ট ওয়াইড এবং হাইট দিয়ে দিই,
ধরুন আমরা ওয়াইড দিলাম হচ্ছে আমরা ওয়াইড দিব মানে প্রস্থটা কতটুকু, ঠিক আছে, ওয়াইডটা দিব। ওয়াইডটা হচ্ছে দিলাম হচ্ছে ধরেন 500 পিক্সেল, ঠিক আছে। আমরা এটা একটা হাইট দিব, নির্দিষ্ট উচ্চতা দিব, হাইট দিব। হাইট আমরা দিলাম হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে। আমরা এটা একটা ওয়াইড হাইট দেব এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। এবার যদি আমরা পেজটাকে রিলোড দিই, এই দেখেন এরকম একটা এরিয়া তৈরি হয়ে গেছে, তাই না? আমরা নির্দিষ্ট একটা ওয়াইড দিচ্ছি, ওয়াইড 500, হাইট 200, হ্যাঁ হাইট 240 দিব, তাহলে 240 দিই, 240 দিলাম, তাহলে আমার হাইটটা একটু বড় হইলো, তাই না? আচ্ছা, এবার হচ্ছে একটা রেড সার্কেল, আমরা রেড সার্কেলের জন্য কাজ করবো, ঠিক আছে। তো এখন যেহেতু উপর নিচে গ্যাপ থাকবে, সেটা আমি ধরেন আমরা এখানে হাইট 180 নিয়ে নেই, ঠিক আছে। তাহলে আমরা এটার ওয়াইড দিলাম 180 পিক্সেল, ঠিক আছে। আমরা উপর থেকে 30 পিক্সেল, নিচে 30 পিক্সেল গ্যাপ দিব, অথবা এখানে আমরা 40 পিক্সেল করে দিলে এখানে 60 করে দিই। ওয়াইড 160, যেহেতু স্কোয়ার বক্স হবে প্রথমে। আচ্ছা, হাই দিলাম আমরা এখানে 160 পিক্সেল, ওয়াইড হাইট হয়ে গেল। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? রেড। আচ্ছা, এবার কি হয়েছে আমাদের দেখি তো, হাইট 160 না 16 পিক্সেল হয়ে গেছে। পিক্সেলটা তো বুঝেন, স্ক্রিনের সাইজ অনুসারে অটোমেটিক এটা একটা নির্দিষ্ট এরিয়া। পিক্সেল পিক্সেল হচ্ছে কম্পিউটারের একটা স্ক্রিনের ডট। দেখেন আমার এরকম একটা স্কোয়ার বক্স হয়েছে, এটাকে আমার সার্কেল করতে হবে, তাহলে গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমরা 100% অথবা 50% করে দিব, ঠিক আছে। 50% দিলে একদম, যেহেতু স্কোয়ার বক্স, একদম সরাসরি সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। সার্কেল হয়ে গেছে। এবার হচ্ছে সার্কেলটাকে বাম দিক থেকে উপর দিক থেকে যে কোনো দিক থেকে আমি সরাইতে পারি। তো সরানোর জন্য যেহেতু এই ডিপটাকে একটা দিতে হবে হচ্ছে ওভারফ্লো হিডেন, যেন তাকে ওভারফ্লো করে না যায়, তাহলে মার্জিন দিলে ঝামেলা করবে, ঠিক আছে। আমরা এই ডিপটাকে দিলাম, অর্থাৎ ফ্ল্যাগ এরিয়াটাকে আমরা দিলাম ওভারফ্লো হিডেন। এবার হচ্ছে রেড বক্স থেকে আমরা সরাই। তো আমরা এখানে রাইট বাটন দিলাম, দেখেন আমরা দেখে দেখে সরাবো, ঠিক আছে, কোন দিকে যাচ্ছে। ইন্সপেক্ট এলিমেন্ট দিলাম, ঠিক আছে। দেখেন ফ্ল্যাগ রেড সার্কেল এখানে ধরলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। সিম্পলি একটা জিনিস দেখবেন, এটা অত্যন্ত ইজি। এই ধরেন যে টেকটা আমি রাইট বাটন ধরলাম, ঠিক আছে, রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করি, তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ব্রাউজারের একটা ফিচার এটা। দেন এখানে সিলেক্ট হয়ে গেছে। ডান দিকে দেখেন আমার ফ্ল্যাগ সার্কেলের যে সিএসএস যেটা ছিল, ওটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন আমি এটাকে দেখে দেখে একটু মডিফাই করতে পারবো, ঠিক আছে। দেখে মডিফাই করা সহজ, না দেখে মডিফাই করার চেয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা এটাকে মার্জিন টপ দিব। মার্জিন টপ মানে উপর দিক থেকে মার্জিন টপ দিলাম হচ্ছে আমরা কত দিলাম, 40 দিই, 40 পিক্সেল। 40 px, তাহলে ঠিক উপর থেকে মাঝখানে চলে আসলো, ঠিক আছে। এবার বাম দিক থেকে ডাইনে সরাবো, ঠিক আছে। কত পিক্সেল সরানো যায় দেখি। এবার মার্জিন কি দিব, লেফট, আমরা দিলাম হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে। তাহলে কত পিক্সেল দেওয়া যায় দেখেন তো, আমি এই যে বাড়াচ্ছি, ঠিক আছে। 150 রাখবো, এই যে দেন 150 রাখলাম, ঠিক আছে। এবার ফ্ল্যাগ হয়েছে, ধরেন এটা ফ্ল্যাগ হয়ে গেছে। এবার আমরা এটাকে এই যে মার্জিন টপ এবং মার্জিন লেফট দিলাম, এটাকে কপি করে নিব, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে ফ্ল্যাগ সার্কেলটাকে স্টাইল দিছি না, সার্কেলটা এখানে বসাই দিলাম। এই যে হয়ে গেল আমার বাংলাদেশের জাতীয় পতাকা, ঠিক আছে। পারবেন সিম্পলি, আমি দুইটা ডিপ নিচ্ছি, শুধু একটা ডিপের ভিতরে একটা ডিপ স্কোয়ার রাখছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, একটা ডিপ রেড করছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বর্ডার রেডিয়াস দিছি। তাহলে আমি এটাকে আমি গিটে আপডেট করে দিচ্ছি,
সেন্টার নেই নাই তো, আমি বাম দিক থেকে মার্জিন লেফট দিয়ে সামনে নিয়ে আসছি। দেখেন এখানে কি করছি, এখানে হচ্ছে মার্জিন লেফট, বাম দিক থেকে মার্জিন দিচ্ছি, ঠিক আছে। মার্জিন লেফট মানে মার্জিন হচ্ছে জায়গাটা ছেড়ে দিবে, সে বাম দিক থেকে ছেড়ে দিবে, বাম দিকে 150 পিক্সেল সরাইছি। আচ্ছা, বা ডানের বাম দিক থেকে যদি আপনি এটাকে ই করতে চান, সেন্টারে নিতে চান, তাহলে আপনি এটাকে লিখতে পারেন হচ্ছে মার্জিন লেফট অটো, ঠিক আছে, এবং মার্জিন রাইট অটো। তাইলে হ্যাঁ, এর মার্জিন লেফট অটো রাইট অটো দিলে ঠিক মাঝখানে চলে আসবে, ঠিক আছে। মার্জিন লেফট অটো করে দিছে, রাইট অটো করে দিছে, এজন্য হচ্ছে এটা ঠিক মাঝখানে চলে আসছে। না, বৃত্ত তো মাঝখানে থাকে না, এটা এটা বলছি যে ঠিক সেন্টারে নেওয়ার জন্য সিস্টেম। আচ্ছা, এটা পরে বুঝবেন। আপনি ওই যে উপরে থেকে মার্জিন পায় না নাকি, না পাইলে হচ্ছে এই যে ফ্ল্যাগ এরিয়া যেটা আছে, এই যে দেখেন ফ্ল্যাগ এরিয়া যেটা আছে ওইটাকে ওভারফ্লো এরিয়া দিয়ে দিবেন, ঠিক আছে। তাই উপর থেকে মার্জিনটা পাবে। এই রেড সার্কেলের মার্জিন উপর থেকে পাইতে গেলে অবশ্যই এটাকে ওভারফ্লো এরিয়া করবেন, নাইলে উপরের টেকটা ওভারফ্লো হয়ে অন্য টেক থেকে সে মার্জিন ধরে, ঠিক আছে। তাহলে আমরা ইজিলি এই যে বৃত্তটা, অর্থাৎ একটা বাংলাদেশের ফ্ল্যাগ আমরা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, এখান থেকে আমরা আপনারা চাইলে এটাকে আরো মডিফাই করে আস্তে আস্তে চেঞ্জ করতে পারেন। মানে এখানে আমরা যদি বর্ডার রেডিয়াস দিই তাও হবে, এরকম করতে চান এরকম করতে পারবেন, ঠিক আছে। আরো অনেক কাজ করতে পারবেন এটাতে, ঠিক আছে। শ্যাডো এড করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল আর কি, সিম্পল। তো এভাবে আপনারা আরেকটা বক্স নেন, দেখবেন আরেকটা একই ডিজাইন হয়ে গেছে। মার্জিন টপ যায় না। আচ্ছা দেখেন, আমি আসতেছি। দেখেন আমরা সেম একই জিনিসটা দুইবার নিলাম, সেম একই জিনিসটা আমরা দুইবার নিলাম, আর এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে ফেলে, অথবা এইচআর দিয়ে দিই মাঝখানে। আর কোনো সিএসএস লেখা লাগবে আমাদের? এটার জন্য আমরা আলাদা কোনো সিএসএস ইউজ করি নাই, অটোমেটিক হয়ে গেছে নিচেরটা দিলেন, তাই না। সিএসএস এর কারণে পেয়ে গেছে, আর এক্সট্রা সিএসএস লিখতে হয় নাই। এটা হচ্ছে সিএসএস এর মজা। তাই মজা পাইলে আপনি কাজ করতে পারেন, মজা না পাইলে কাজ করে দিবেন। তাহলে ওটা স্টপ করে দিচ্ছি।